নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা প্রবাদ প্রবচন বা বাগধারার উপর ক্লাস করব। তবে আজ আমি হস্যর পর ক্লাসটা করাবো, কারণ আমাদের অ আ হস্যই দীর্ঘই এবং দীর্ঘ এটা শেষ করেছিলাম। আজ কিন্তু হস্যই গঠিত যে প্রবাদ প্রবচন বা নির্মিত যে প্রবাদ প্রবচন তার উপরে কিন্তু ক্লাসটা করব। এটা সম্ভবত বন্ধু আবার প্রবাদ প্রবচনের উপর 10 নম্বর ক্লাস। এবার এই 10 নম্বর ক্লাসে আমি হস্যগঠিত যে প্রবাদ সেগুলো পড়ানোর চেষ্টা করব। দেখো বন্ধু, প্রবাদ তো প্রচুর হয়। এবার বিশেষ করে যে কোনো সমাজে প্রচলিত আমাদের খুবই কাজে লাগে, বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে কথোপকথনের খুবই প্রয়োজন হয়, সেটা কিন্তু আমি সাধারণত পড়ানোর চেষ্টা করছি। দেখবে তোমরা শুধু আমি বাংলা প্রবাদ নয়, বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি বা সংস্কৃত মিক্সড করে পড়াচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। যারা বাংলা ভালো তার সঙ্গে ইংরেজিতেও ভালো, ফলে তারা ট্যালি করে পড়তে পারবে। বা কেউ বাংলাটা জানে ইংরেজিটা জানে না, বা ইংরেজিটা জানে বাংলাটা জানে না, এরকম যদি ঘটনাটা ঘটে থাকে বা সংস্কৃতটা বোঝে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সুবিধা হবে। সেদিক থেকে তাকিয়ে কিন্তু আমি 3টে প্রবাদকেই একসঙ্গে ধরার চেষ্টা করছি, যেটা আমার পক্ষে জানা সম্ভব বা আমার জানা আছে। এবং প্রবাদ পড়াতে গিয়ে বন্ধু আমি ক্যামেরার নেপথ্যটাকে বেছে নিয়েছি, কারণ প্রবাদে বোর্ড রাখতে অতটা গুরুত্ব পায় না। ফলে ক্যামেরার নেপথ্য থেকে যদি তোমাদের ঠিকঠাক বুঝিয়ে দেওয়া যায় বিষয়টা, যে প্রবাদটার উৎপত্তি কোথা থেকে হলো, কেন আমরা এটা ব্যবহার করি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করব, তাহলে সেটা আমাদের পক্ষে অবশ্যই কিন্তু ভালো হবে। সেদিকে তাকিয়ে কিন্তু আমি সেই কারণ কোথা থেকে প্রবাদের উৎপত্তিটা হলো সেই কারণ ব্যাখ্যা করেও কিন্তু বোঝানোর চেষ্টা কিন্তু করছি। যাক বন্ধু, আজ চলে যাব হস্য গঠিত প্রবাদ। সেক্ষেত্রে প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে উই ইন্দুর কুজন, ভালো ভাঙে 3 জন, তারপর হচ্ছে ছুঁচ ছোঁয়াগা সুজন, ভালো করে 3 জন। বিষয়টা কি বলতো? উই, ইন্দুর এবং কুজন মানে হচ্ছে উই মানে হচ্ছে উই পোকা, যেন ইন্দুর মানে হচ্ছে ইঁদুর, এবং কুজন মানে হচ্ছে সাধারণত অসাধু লোক। মানে এরা ভালো ভালো জিনিস সাধারণত হচ্ছে নষ্ট করে ফেলে। আর ধরো ছুঁচ মানে হচ্ছে ছুঁচ, যে সেলাই করছে যেটা লাগে। তারপর হচ্ছে সোহাগা এবং সাধু ব্যক্তি সর্বদা কিন্তু জগতের মঙ্গল করে কিন্তু থাকে। এই অর্থেই কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে উচান বাড়ির বড় ভয়, পল্লে বাড়ি সহে যায়। বিষয়টা কেমন বলো তো বন্ধু? যে ধরো মারতে উদ্যত যে লাঠি, ধরো যে লাঠি তোমাকে মারতে উদ্যত, সেটা দেখে কত মানে লাগবে ভাবিয়া লোকে কিন্তু ভয় পায়। মানে অনেক লাগবে, একটা লাঠি তোলা হয়েছে তোমার প্রচুর লাগবে, সেজন্য কিন্তু ভয় পাচ্ছে। কিন্তু সেই লাঠি কিন্তু মাথায় যদি পড়ে যায় এবং আঘাত সহ্য হয়েও কিন্তু যায়, ফলে কাজ করার আগে ভয় হয়, কিন্তু করতে আরম্ভ করলে কঠিন কাজও সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ একটা লাঠি যখন তোমার দিকে তুলে ধরো, তোমার কী লাগবে, কিন্তু যদি মেরেই দেওয়া হয় একটা, তারপরেও কিন্তু তুমি সহ্য করে নিলে, তারপরে কিন্তু তেমন হয়তো ফাটলো যা হলো, তুমি কিন্তু সহ্য করে মেনে নিতে পারলে। অর্থাৎ কিছু কাজ দেখে প্রথমে কঠিন মনে হলো, ভয় হলো, একটা সময় দেখবে কিন্তু এটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। তাই বলা হয় উচান বাড়ি বড় ভয়, পড়লে বাড়ি সয়ে যায়। তারপর হচ্ছে উচিত কথার আহাম্মুখ বলছে রুষ্ট, মানে উচিত মানে হচ্ছে হক কথা বললে কিন্তু নির্বুদ্ধি লোকও কিন্তু রাগ করে। অর্থাৎ সত্য কথা যদি বলে ফেলায় তাহলে প্রত্যেকের কিন্তু রাগ হয়। হ্যাঁ, তারপর আছে উচিত কথায় দেবতা তুষ্ট, উচিত কথায় মানব রুষ্ট। মানে কি বলতো? দেবতা বা দেবতুল্য মহাপুরুষ যারা বা সাধু মানুষ যারা, তারা কিন্তু উচিত কথা বা সঠিক কথা বলে সন্তুষ্ট হয়। কিন্তু আমাদের এই বাস্তব সমাজের স্বার্থপর মানুষ যারা, তাদের কিন্তু উচিত কথা বললে তারা রেগে যায় বা ক্রুদ্ধ হন, কারণ তাদের স্বার্থে আঘাত লাগে, হাতে ঘা লাগে সেই কারণে। হ্যাঁ, তারপর আছে উচিত কথায় বন্ধুও বিগ্রায়। মানে কি বলতো? অর্থাৎ তুমি যদি হক কথা বা সত্য কথা বলো, তাহলে বন্ধু কিন্তু রেগে যায়। মানে অপ্রিয় সত্য কথা কখনো কাউকে বলতে না। এই কারণে হচ্ছে সংস্কৃত একটা প্রবাদ আছে, যেটা বাংলা মিডিয়ামে ক্লাস 12-এ তোমার নানা রঙের দিনে তোমাদের পড়েছ, বিভাব নাটকটা কিন্তু পড়েছ। সেখানটায় কিন্তু বিভাব নাটকে কিন্তু পরিষ্কার বলা আছে যে মা ব্রাত সত্যম প্রিয়ম, অর্থাৎ কখনো অপ্রিয় সত্য কথা বলো না। তারপর আছে উঁচু হবে তো নিচু হও, মানে কি? যে বড় হবে তো ছোট হও। আরেকটা প্রবাদের সিমিলার প্রবাদ, মানে হচ্ছে নম্রতাই কিন্তু, ভদ্রতাই কিন্তু, বিনয়ী ভাবেই কিন্তু মহত্বের লক্ষণ।
ধরো উচট খেয়ে প্রণাম, মানে কি বলছে, মানে হোঁচট খেয়ে, মানে যাকে বলছে পদ্মনাভ, মানে ইচ্ছা করে তোমার ভূমিষ্ঠ অর্থাৎ মাটিতে মাথা ঢোকার তোমার ইচ্ছা হয় না, প্রণাম করতে ইচ্ছা হয় না, কিন্তু পড়ে গিয়ে তখন যখন মাটিতে পড়ে যাও, ভূমিষ্ঠ হয়ে যাও, তখন তোমার প্রণাম করতে ইচ্ছা হয়। মানে দায়ে পড়ে কার্যগতি দেখে তোমার ভালো কাজে দায়ে পড়েছো, সুতরাং ভালো কাজ বলে সেটাকে তুমি চালিয়ে দিচ্ছ। এটাকে ইংরেজিতে যেটা বলা হয় যে মেকিং এ ভার্চার অফ নেসেসিটি। তাই উচট খেয়ে প্রণাম অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর প্রণাম করতে ইচ্ছা করছে। তারপরে উচ্ছের কচি, পটলের বিচি, ছাগের ছা, মাছের মা, এইগুলো বেছে খা। বিষয়টা কেমন বলো তো? সাধারণত কচি উচ্ছে বা পাকা পটল বা কচি পাঁঠার মাংস, মানে কচি শাক বা কচি শাক যাই বলো না কেন, আর বড় মাছ, এগুলি সাধারণত উপাদেয় খাদ্য। ঠিক আছে, এইগুলো আমাদের বুঝে শুনেই কিন্তু খাওয়া হচ্ছে উচিত। অর্থাৎ কচি উচ্ছে খুবই উপকারী, পাকা পটল খুব উপকারী, কচি পাঁঠার মাংস খুব উপকারী, কচি শাক খুব উপকারী, তার সঙ্গে কচি মানে আর বড় মাছ, এইগুলো হচ্ছে উপাদেয় খাদ্য, এই অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে উজাড় বনের শিয়াল রাজা, মানে কি যেখানে বাধা দেওয়ার কেউ নেই বা তোমার উপরওয়ালা কেউ নেই, সেখানে সামান্য লোকও বেশি দাদাগিরি দেখানোর চেষ্টা করে, এটা হচ্ছে বিষয়। তারপরে খুবই প্রচলিত একটা প্রবাদ, উচ্ছরিতর বিয়ে বাড়া ভাত খেয়ে, মানে কি কোনো কথাবার্তা নেই, কোনো সম্ভাবনা নেই, কোনো মানে আগাম বার্তা দিয়ে নেই, মেসেজ দিয়ে নেই, এইরূপ কাজ হঠাৎ তাড়াতাড়ি যদি করতে হয় তখন এই প্রবাদ করতে হয়, উচ্ছরিতর বিয়ে, মানে কোনো কথাবার্তা নেই, চল তোকে বিয়ে দেবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তারপরে যে এটা খুব প্রচলিত প্রবাদ, উঠন্ত বৃক্ষ পত্তেই চেনা যায়, মানে কি চারা গাছের পাতার আকার দেখে কিন্তু অনুমান করা যায় সে গাছ কেমন তেজি হবে, ফলে কাজের আরম্ভ দেখে কিন্তু বোঝা যায় সেই কাজটা কিন্তু কেমন হবে, এটা মোটামুটিভাবে কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তারপর এটাও প্রচলিত যে উঠন্তি মূলপত্তনেই চেনা যায়, যে উঠন্তি মূলপত্তনেই চেনা যায়, মানে কি কোন কার্যের পরিণাম কীরূপ হবে সেটা কিন্তু আরম্ভেই কিন্তু মোটামুটিভাবে বোঝা যায়, একটা আভাস পাওয়া যায়। এটাকে ইংরেজিতে এইভাবে বলে, দ্য চাইল্ডহুড শো দ্য ম্যান অ্যাজ মর্নিং শো দ্য ডে, এইভাবে বলে। কিংবা আরেকভাবে বলে যে কামিং ইভেন্ট কাস্ট দেয়ার শ্যাডোস বিফোর, এইভাবেও কিন্তু বলা হয়। তারপর হচ্ছে উঠে পড়ে লাগা, উঠে পড়ে লাগা মানে কি যে সমস্ত বাধা অতিক্রম করে কোনো কার্য যেমন করেই হোক তাকে সম্বোধন করতে, মানে কমপ্লিট করতেই হবে, এই জন্যে মানে অর্থাৎ যেন তো কোনো প্রকার কাজ কমপ্লিট করতেই হবে, এটাকে এরকম যদি ঘটনা ঘটে তখন তাকে বলা হচ্ছে উঠে পড়ে লাগা। তারপর হচ্ছে উঠতে না পেরে পোষ মানা, মানে কি উঠতে না পেরে পোষ মানা মানে কি মানে পোষা পাখি কিন্তু উঠতে পারে না, কাজে তাকে পোষ মেনেছে বা খাঁচাইতে বাহির করলেও কিন্তু সে পালায় না, আসলে নিরুপায় হয়ে কোনো কার্য করিতে বাধ্য, অর্থাৎ যে পাখি পোষ মেনে গেছে ডানায়ার জন্য তাকে ছেড়ে দিলে উঠতে পারে না, ফলে পোষা পাখি উড়ে যায় না, আসলে পারে না বলে উড়ে যায় না। ঠিক তেমন তুমি যেটা নিরুপায়, উপায় নেই, তখন তোমাকে কিন্তু সেই কাজ করতেই হয়। তারপরে হচ্ছে উঠতে পারে না ফুরফুর করে, মানে কি এমন আছে যে কাজ করার শক্তি নাই, তথাপি কি কাজ করতে যাওয়ার কিন্তু একটা চেষ্টা করে বা একটা মুখে ফরফর করতে থাকে। তারপর হচ্ছে উড়ে এসে জুড়ে বসা, যে এটাও খুব প্রচলিত, যার কোনো দাবি বা সম্বন্ধ নাই, তার কোনো স্থান অধিকার বা কোনো কার্য করার যদি চেষ্টা দেখা যায় তখন তাকে বলা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা, যে ওখানে ছিলই না, কোনো কিছুই না, হঠাৎ উড়ে এসে জুড়ে বসে সে দাদাগিরি করতে থাকে। এটা খুব প্রচলিত প্রবাদ যে উড়ো খই গোবিন্দায় নম, মানে জানো যে বাতাসে খই উড়ে যাচ্ছে আর তা সংগ্রহ করার উপায় নাই দেখে সেগুলো গোবিন্দায় নম, অর্থাৎ কৃষ্ণের পায়ে দিলাম বলে দেবতার উদ্দেশ্যে নিবেদন করলাম বলে কিন্তু বলে দিলাম, মানে ঠিক বলো তো, অর্থাৎ প্রতিকূল অবস্থায় পড়ে বাধ্য হয়ে কোনো সৎকার্য করা, এটা এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। এটাকে কিন্তু ইংরেজিতে এইভাবে বলে মেকিং এ ভার্চার অফ নেসেসিটি। হ্যাঁ, তারপর হচ্ছে উদ খেয়ে খুদ নেই নেউ বাজায় শিঙে, মানে কি বলতো উদ মানে হচ্ছে উদ মানে কি উদক মিনস যে জল, মানে ধরো এক মুঠো খুদ খাওয়ার পরে জল খাবে এমন তার সম্বল নেই, অথচ বাসি মানে ফু দিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়, অর্থাৎ যার খাবার সংস্থান নেই তার আবার বাহ্য আস্ফলন, এই সমাজে এই শ্রেণীর লোকেরই বেশি, খাবার জোটে না অথচ শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে একবারে চারিদিকে একবারে আড়ম্বর করে এমনভাবে রাস্তাঘাটে বেরোবে, এমনভাবে মেলা ফেলায় যাবে, তখন দেখে মনে হয় উদ খেতে খুদ নেই নেউলে বাজায় শিঙে। হ্যাঁ, তারপরে হচ্ছে উদর চিল্লে কে ক বেরোয় না, মানে কি উদর চিল্লে ক বেরোয় না মিনস হচ্ছে গণ্ডমূর্খ, মানে হচ্ছে যাকে বলা হচ্ছে ক অক্ষর গোমাংস, মানে কিছুই জানে না, নিরক্ষর, এ অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে উদর সর্বস্ব, উদর সর্বস্ব মানে কি বলতো, যে কেবল মানে আহারের চেষ্টা নিয়ে আছে, ঘোর পেটুক, এই অর্থে।
হ্যাঁ, তারপর আছে বলছে উৎখলে খুদ নাই, বলছে চাট গায়ে বরাত, মানে হচ্ছে যার ঘরে অন্যের সংস্থা নাই সে আবার অপর লোককে অন্য স্থানে টাকা নেওয়ার কিন্তু বরাত দেয়, এই অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, তা হচ্ছে উদে, মানে উদবিড়ালে মাছ ধরে খটাসে 3 ভাগ করে, মানে কি বলতো, উদবিড়াল কষ্ট করে মাছ ধরে আনে আর খটাস এসে তাতে আবার ভাগ বসায়, মানে একের পরিশ্রমে অন্য এসে ভাগ বসায়, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপরে এটাও খুব প্রচলিত প্রবাদ যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে, মানে হচ্ছে একের দায়িত্ব বা দোষ অপরের ঘাড়ে চাপালে তখন এই কথাটা বলা হয়। হ্যাঁ, তারপর আছে উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো, মানে কি বলতো, ভালো করে উপদেশ দেওয়া অপেক্ষা ভালো কাজ করে কিন্তু একটা দৃষ্টান্ত যদি উদাহরণ কাউকে দেখাতে পারে সেটা কিন্তু ভালো। ইংরেজিতে খুব প্রচলিত এই প্রবাদটা যে এক্সাম্পল ইজ বেটার দ্যান, বলছে প্রেডিক্ট, মানে যে প্রিসেপ্ট, অর্থাৎ কাউকে উপদেশ দেওয়ার থেকে তুমি উদাহরণ হিসাবে নিজেকে প্রতিপন্ন করো, সেটাই ভালো হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে উপস্থিত অন্ন ত্যাগ করিতে নাই, মানে কি বলতো, ধরো অন্যত্র খাবার আসা এরকম প্রস্তুত অন্ন ত্যাগ করে গেলে কিন্তু সেদিন অদিষ্টে প্রায় অন্ন জোটে না, মানে কি বলতো, অর্থাৎ তোমাকে কেউ ভাত বেড়ে দিচ্ছে তুমি খেলে না অন্য জায়গায় পাবে বলে, ফলে সেখানে গিয়ে দেখবে পাবে না। আসলে বর্তমান সুযোগ কখনো কিন্তু পরিত্যাগ করতে নেই, মানে যে সুযোগটা পাচ্ছ তাকে কখনো কিন্তু ত্যাগ করা কিন্তু উচিত নয়। এই কারণে ইংরেজিতে বলা হয় যে দেয়ার ইজ এ টাইড ইন দ্য অ্যাফেয়ার অফ মেন হুইচ টেকেন অ্যাট দ্য ফ্লাড, বলছে লিডস অন টু ফরচুন, এই ইংরেজিতে এভাবে কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে উপর থেকে পড়ে গেল জন 5-7, যার যেখানে ব্যথা তার সেখানে হাত, মানে কি বলতো, যে 5-7 জন লোক কোনো উঁচু জায়গা থেকে যদি নিচে পড়ে যায় তখন কেউ অপরের আহত স্থানে হাত বোলায় না, মানে যার যেখানে ব্যথা লেগেছে সে সেইখানে হাত বোলায়, মানে অর্থাৎ গোদা বাংলাতে লোকের নিজের স্বার্থটাই দেখে, অপরের স্বার্থটা কিন্তু দেখতে যায় না, এই অর্থেই কিন্তু ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে উপরোধে ঢেকে গেল জনপ্রিয়, অর্থাৎ অনুরোধে দুঃসাধ্য কাজ করিতে যাও, অর্থাৎ কেউ অনুরোধ করলো সেই জন্য তুমি কঠিন কাজ করতে গেলে সে অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে উপবাসে যাবে দিন ধার করলে হবে ঋণ, মানে কি বলতো, ঘরে কোনো খাবার কিছু নেই, উপবাস করলে একটা দিন কেটে যায়, কিন্তু ধার করে দিন চালাতে গেলে কিন্তু ঋণগ্রস্ত হতে হয়, অর্থাৎ কখনোই ঋণগ্রস্ত হয়ে মানে খাবার উচিত নয়, খাও যে না খেয়ে থাকবো কিন্তু কখনোই ঋণ নিয়ে খাওয়া কিন্তু উচিত নয়। তারপর হচ্ছে উপোসের কেউ নয় পারনায় গোসাই, মানে কি কষ্ট করবে না অথচ ফল ভোগ করতে যত্নবান, এরকম মানুষকে কিন্তু বলা হয় উপোসের কেউ নয় পারনার গোসাই। উভয় সংকট একটা জনপ্রিয় প্রবাদ, তোমরা জানো বাগধারা, মানে এদিকে গেলে বিপদ ওদিকে গেলেও বিপদ, মানে এরকম একটা অবস্থা, উভয় সংকট যাকে বলা হচ্ছে, মানে হচ্ছে রামেও মারবে রাবণেও মারবে, মানে না যাইলেও রাজা বদে যাইলেও ভুজঙ্গ, মানে রাবণের হাতে যথা মারিচ কুরঙ্গ, এই অর্থে কিন্তু এরকম সিমিলার প্রবাদ ব্যবহৃত হয়। ইংরেজিতে একটা অসাধারণ ব্যবহৃত হয় দ্য হর্ন অফ ডিলিমা, অর্থাৎ উভয় সংকটে কিন্তু পড়া। হ্যাঁ, তারপর রয়েছে উরুদ্বে রক্ত পড়ে চোখ গেল রে বাবা, মানে কি বলতো, যে একের সঙ্গে ধরো অন্যের কোনো একটা সম্পর্ক নাই, মানে সাধারণত অসম্বন্ধ বাক্য সম্বন্ধে এই উক্তি প্রযুক্ত হয়, মানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই অথচ একটা বলে দেওয়া হলো, এরকমভাবে মানে গোটা বাক্যটা এরকমভাবে বলা হয় যে এখান হতে মারলেন তীর লাগলো কলা গাছে, বলছে উরুদ্বে রক্ত পড়ে চোখ গেল রে বাবা, মানে হচ্ছে কোনো সম্পর্কই নাই অথচ একটা বলে দিলাম, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, আমি আপনার কিন্তু চেষ্টা করি যে সাধারণত বাজারে যেগুলো প্রচলিত নয়, সাধারণত ইউটিউবে পাওয়া যাবে না বা বাজার চলতি বইও সাধারণত পাবে না, এরকম বিভিন্ন ক্লাস তোমাদের সামনে আনতে দেখবে। আমি যে প্রবাদ প্রবচন বাগধারা পড়াচ্ছি এত তথ্য কোনো বইতে কোনো রকমভাবে কিন্তু তোমরা পাবে না, বা এরকম ক্লাসও তোমরা কিন্তু সাধারণত খুঁজে পাবে না। তাই একটু আমি আনকমনভাবে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরতে, প্রত্যেক গ্রামার বলো, সাহিত্যের ইতিহাস বলো বা টেক্সচুয়াল আলোচনা বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো এই বাগধারার এত বাগধারা সমৃদ্ধ ক্লাস বা ভেঙে ভেঙে বুঝিয়ে কেন কোনটা ব্যবহার করবো এরকম সাধারণত ক্লাস তোমরা পাবে না। এবং এই জ্ঞানটা যাতে হয় সেই জন্য আমি প্রচুর ক্লাস করবো, প্রত্যেকটা বর্ণ ধরে ধরে করার চেষ্টা করছি, কারণ কার কোনটা ভালো লাগবে, কে কোথায় ভালোবেসে ফেলবে কাকে,
এবং কার পর নির্ভর করে ভবিষ্যৎ জীবনটাকে সে তৈরি করবে, সেই জন্য আমি আমার মতন টোটাল আমার যতটা জ্ঞান আছে আমি তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টাটা করি। হ্যাঁ, তারপর হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো, একটা জনপ্রিয় প্রবাদ, যে উলু ঘাসের বনে সাধারণত মুক্ত যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে মুক্তের যে জ্যোতি বা সৌন্দর্য কিছুই দেখা যায় না। অর্থাৎ যে যাহার আদর করতে জানে না বা মূল্য বোঝে না, তার সামনে কিন্তু সমক্ষে সেই বস্তু বা বিষয়ের যদি উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো, মানে অপাত্রে উপদেশ দেন যাকে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক এটা ইংরেজিতে ব্যবহৃত হয় যে কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, এর থেকে কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ অন্য একটা বাংলা সিমিলার প্রবাদ মনে পড়ে যাচ্ছে যে বানরের গলায় মুক্তোর হার, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে উলু বনে সাঁতার দেওয়া, এটা মানে কি বলতো, সাধারণত এটা নির্বুদ্ধিতার কাজ। মানে একটা কথিত আছে, তোমরা জানো যে জনপ্রিয় আছে, যে এক হাবা তাঁতি জ্যোৎস্না রাত্রে উলুবনকে জল মনে করে তাতে কিন্তু সাঁতার দিয়েছিল, সেখান থেকে এই প্রবাদটা তৈরি হয়ে গেছিল উলুবনে সাঁতার দেওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে উলোর মেয়ের কুলুজি, অগ্রদ্বীপের খোপা, শান্তিপুরের হাতনারা, গুপ্তিপাড়ার চোপা, একটা জনপ্রিয় নামগুনাই বুঝতে পারছো, উলোর মেয়ে কুলুপি, অগ্রদ্বীপের খোপা, অগ্রদ্বীপ মানে কাটোয়ার দুটো স্টেশন পরেই অগ্রদ্বীপ জানো, শান্তিপুরের হাতনারা মানে নদিয়ার যে শান্তিপুর নবদ্বীপের পরেই, গুপ্তিপাড়া জানো যে কালনার কাছে গুপ্তিপাড়া, এই এলাকাকে নিয়ে তৈরি। অর্থাৎ যে উপরে যে বিষয়ের জন্য মানে যে চারটে জায়গার নামকরণ করা হয়েছে সেইটা কেন বলা হয়েছে বলো তো, যে চারটে, একটা হচ্ছে যে উলুর মেয়ে কুলুজি, অগ্রদ্বীপের খোপা, শান্তিপুরের হাতনাড়া, গুপ্তিপাড়ার চোপা, মানে কি যে বিভিন্ন বিষয়ের জন্য, মানে উপরে যে চারটে স্থানে নাম বলা হয়েছে এই বিষয়ের জন্য ওখানকার লোক কিন্তু মেয়েরা প্রসিদ্ধ ছিল। অগ্রদ্বীপের মেয়েরা খোপার জন্য প্রসিদ্ধ ছিল, শান্তিপুরের মেয়েরা হাতনাড়ার জন্য প্রসিদ্ধ ছিল, তারপর হচ্ছে গুপ্তিপাড়ার মেয়েরা চোপা মানে কথা চিৎকার করে কথা বলার জন্য মানে জনপ্রিয় ছিল, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। তা বলছে উল্টা বুঝলি রাম, এটাও জনপ্রিয় একটা প্রবাদ। এটা হচ্ছে সাধারণত একটা হিন্দুস্তানি গল্প থেকে এই প্রবাদের সৃষ্টি। ঘটনাচক্রে যখন বিপরীত কার্য হইয়া পড়ে তখন এই প্রবাদের সৃষ্টি, অর্থাৎ তুমি যেটা বলতে চাইলে বোঝাতে চাইলে কিন্তু ও উল্টোটা বুঝে গেলে ঘটনাচক্রে, তখন এটা বলা হয় উল্টা বুঝলি রাম। তারপরটা হচ্ছে উল্টে চোরা, বলছে মশান গায়ে, মশান মানে হচ্ছে এটা হচ্ছে মশান বলতে সাধারণত শ্রীমন্তের যে মশানের যে পালা তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ চোর অপরাধ স্বীকার করা তো দূরের কথা, ধর্মকাহিনী কিন্তু শুনতে উদ্যত, এরকম অর্থে কিন্তু বলা হয় উল্টে চোরা মশাল গায়ে। তারপর হচ্ছে পরের আজকের শেষ প্রবাদ, যেটা পরের প্রবাদটা আজকের শেষ, যে উস্কো মাটিতে বিড়াল হাগে, মানে কি বলতো, যে উস্কো মাটিতে বিড়াল হাগে মানে কি, নরম লোক পাইলে সকলে তাহার উপর কিন্তু আধিপত্য প্রকাশ করে। বিড়ালকে দেখবে খুব নরম জায়গায় কিন্তু পায়খানা করে, সে অর্থে কি নরম মানুষ যারা, সরল সরল মানুষ যারা, তাদের উপর কিন্তু প্রত্যেকে আধিপত্যটা কিন্তু প্রকাশ করতে যায়। আমি কিন্তু এখানে বলবো না বন্ধু যে আমার পর সবাই আধিপত্য প্রকাশ করে, আমি কেমন মানুষ তোমরা জানবে, আমার গ্রামবাসী জানবে, পাড়া প্রতিবেশী জানে, আমার সঙ্গে যারা মেশে তারা প্রত্যেকেই জানে, ফলে উদাহরণটা টানছি না। আশা করছি বন্ধু আজকে হর্ষই দিয়ে নির্মিত বা গঠিত যে প্রবাদ, সেখানে খুব সুন্দর ব্যাখ্যা সহকারে তোমাদের একটা ক্লাস উপর দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব